অর্থাৎ আপনাকে গাড়িটা চালাইতে হলে গাড়ির ভিতরে ঢুকতে হবে, ওই সংবিধানটা চালাইতে হলে ওই সংবিধান চালানোর অধিকারী একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী। এবং ইউনূস সরকার কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি, উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে। আপনি মনে হচ্ছে যে 106 যথেষ্ট না উনার কার্যক্রম পরিচালনা? না না, 106তে বলা হয়েছে কি, 106তে তাকে বলা হয়েছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা বা একটা সংকট, সেক্ষেত্রে একজন মানে একটা অন্তর্বর্তী সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, সেই সুপারিশ। কিন্তু এই নিয়োগ দেওয়া এবং সকল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হইবেন না না, সকাল অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রীর কি স্থলাভিষিক্ত হবেন বলা আছে না? এটা ইমপ্লাইড মিনিং, এটা তো বলা থাকবে না। সরকারটা কেমনে চালাবে, সরকারটা কেমনে চালাবে? আপনি অন্তর্বর্তী, আপনি মিনিং ইন্টারনাল আপনি ধরে নিলে আমি কি করব? আপনি শব্দটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটার মিনিং আমি সংবিধানের প্রধানমন্ত্রী কিভাবে ধরবো তাকে? কারণ আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার, সেইভাবে ধরবো পূর্ণাঙ্গ সরকার, এবং সেই জন্য সরকার প্রধান লাগবে একটা সরকার। না না, উনি তো সরকার প্রধান, ওকে। এবং উনি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সকল ক্ষমতা এক্সারসাইজ করবেন, অসুবিধা কি? আমি প্রধানমন্ত্রীর কথা তো আনতেছিই না। উনি তো অতি নিছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে, উনি তো প্রধানমন্ত্রী কিভাবে হবেন? যদি তাকে আপনি প্রধানমন্ত্রী সবাই মিলে বানায় দেন, তাহলে সংবিধানে ঢুকে যাক, 29 সাল পর্যন্ত থাকুক, এটা হবে না? হবে না, এটা হবে উনি যখন যেহেতু হবে না, জি যেহেতু হবে না, উনি পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার হিসাবে। আমার এবং আমার দর্শকদের জন্য অ্যাডভোকেট আছে কি, আমার এবং আমার দর্শকদের জন্য আমি এটা একটা ছোট ভাঙা বলি। আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে যে পাওয়ার এক্সারসাইজ করেন, এইটা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম? আমি প্রধানমন্ত্রী আনবই তো না, প্রধানমন্ত্রী নাই আমার। তো প্রধান উপদেষ্টা হিসাবে উনি যে যে কাজ করতে পারবেন, সেইটা কি উনি সরকার প্রধান হিসাবে উনাকে কোনো কাজ করতে কি উনাকে বার দেওয়া হয় বা কমায় দেওয়া হয় যে না তুমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তুমি এটা পারবা না? না না, উনি 12 দেওয়া হচ্ছে না, কমাও দেওয়া হচ্ছে না, উনি করছেন, এবং উনি যে করছেন সেটা সবাই মেনে নিচ্ছেন। যেমন ধরেন, আপনি ওই সংবিধানে যদি যান, তর্কের খাতিরে বলছি, সংবিধানটায় বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, কোনো কারণে যদি না হয় তাহলে আরো 90 দিন, আপনি 180 দিন পাবেন। তাহলে যেদিন নিউজ সাহেব আসলেন, আসার পর যখন উনি বলছিলেন অল্প সংস্কার, সংক্ষেপে বলি, অল্প সংস্কার হলে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার হলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি আমরা বাংলাদেশের ব্যক্তিরা, রাজনীতিবিদরা কেউ কি প্রশ্ন করছিলাম যে আপনি অতদূর কিভাবে যাবেন? আপনি তো সংবিধান মোতাবেক সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। আমরা কি কেউ ভয়েসটা রেজ করেছিলাম? আমার মনে পড়ে। কিন্তু আমার কাছে কি মনে হয়, ফেব্রুয়ারি 2025-26-এ যখন আমরা নির্বাচন দিব, যখন একটা পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের মধ্যে আমরা ভূতাপেক্ষ এইটাকে কার্যকর বলবো যে উনাকে এই কয়দিন এই জন্য থাকতে হয়েছিল, এই জন্য এটা সিদ্ধ, এবং এটা সংবিধানে কোনো অসুবিধা আমি দেখি না। ঠিক আছে, আপনার তর্কের খাতিরে আপনাকে আমি আপনার জবাবটা দিচ্ছি। আমরা তো এটা জুলাই সনদ করেছিলাম, তাই না? জুলাই সনদ, জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র, রাইট? জুলাই ঘোষণাপত্র, আমি এটা বারবার বলে আসছি, এখনো বলছি আপনার সামনে, জুলাই ঘোষণাপত্র যেটা আমরা করলাম, সেটার ভিতরে তো এই সরকার আমরা একটা মেয়াদ দেই নাই তো। আমরা তো দিতে পারতাম যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত হবে, নাম্বার 1। নাম্বার 2, এর ভিতরে উনি একটা ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। নাম্বার 3, এর ভিতরে উনি একটা নির্বাচন করে চলে যাবেন। পারতাম তো, এখনো দেওয়া যায় জুলাই ঘোষণাপত্র সংশোধন হিসাবে। কেন দিচ্ছি না? না দেওয়াতে কি অসুবিধা হয়েছে? আপনার মেয়াদ দিত না, আপনি কিভাবে নির্বাচন? না, আপনি মেয়াদ নাই তো বলতেছেন, কিন্তু এটা একটা বিশেষ অবস্থা, পরবর্তী সরকার না আসা পর্যন্ত এই সরকার প্রধানকে কন্টিনিউ করতে হবে। এটা তো হচ্ছে মানে আপনি যদি সংবিধানটাকে ভাঙতে থাকেন পরমাণুর মতো, কিন্তু কোথাও একটা গিয়ে তো আপনার থামতে হবে আসলে। সেটাই বলছি, যদি তাই হয়, আমি তো এডমিট করতেছি, সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিতেছেন, এগুলো সব অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, অর্থাৎ উনি ওই সংবিধানের বাইরে, উনি ওই সংবিধানে ঢুকতে পারছেন না, আপনি ঢুকাইতে পারবেন না, ওনার নাম ওখানে নাই, তাকে কিভাবে ঢুকাবেন?
সুতরাং উনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ওনার সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, ওটা ওনার মাথা থেকে আসতেছে। আপনি এটারে বায়বীয় বলতে পারেন, অলিখিত বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, সবাই যখন মেনে নিচ্ছে ওটাই সংবিধান। হ্যাঁ, ওটাই সংবিধান। না, আমিও তো সেটাই বলতেছি, কিন্তু আপনি এটাতে কি সমস্যা দেখতেছেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না যে মানে আমরা আমি সমস্যা দেখতেছি কোন জায়গায় সেটা বলি। জি, আমি সেটা বলেন। সমস্যা দেখতেছি, আর সবাই বলতেছে ওই সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, ওই সংবিধান মোতাবেক হচ্ছে। যখনই আপনি ওই সংবিধানে যাবেন তখনই তার নির্বাচনী সময় পার হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ওই সংবিধান মোতাবেক যদি প্রথম 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে থাকি, যে দেয় নাই, অথচ ওই যে ইলেকশন কমিশন যে তার নিয়োগই হয়েছে কিন্তু 21 নভেম্বর 2024-এ, অথচ তাদের ওই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার কথা 90 ডেজের মধ্যে হইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। না, এই যে এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতেছে, এই কথাটা তো হচ্ছে 10টা কথার একটা কথা। আমি তো শুনতেছি এই নির্বাচনটা হইতেছে একটা জরুরি প্রয়োজনে, এই নির্বাচনটা হইতেছে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের ফলে একটা অদ্ভুত অবস্থায়। এখানে শোনাশুনি ব্যাপার না, এটা রাষ্ট্র, কিন্তু হ্যাঁ, রাষ্ট্র, এটা কোনো সমিতি না যে আমি চালাই নিলাম। আপনি এটাকে এভাবে চালাই নিতে পারবেন না। এখন আপনি যদি গোজামিল দিয়ে নিয়ে যান, হ্যাঁ, নির্বাচন একটা গণঅভ্যুত্থানে তো আপনি অনেক গোজামিল দিতে হইছে এমনিও। এই তো একটা গণঅভ্যুত্থানে তো আপনি গোজামিল দিতে হইছে। আমার তো গোজামিলের প্রবলেম নাই, আমার তো গোজামিলের প্রবলেম নাই। না, আপনি গোজামিলে প্রবলেম নাই মানে কি? তাইলে তো আপনি বলতে পারেন প্রথম যে এই আপনি আমাদের দেশে আরো অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, বেসামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা কি কোনো অভ্যুত্থানের পরে দেখছি এরকম যে বায়তুল মোকাররমের ক্ষতি পালায় যায়, যার পিছনে লক্ষ না, সেটা তো আরেকটা কথা হলো, সেটা তো আরেকটা কথা। না, কেন বলবেন? আপনি আমাদের দেশে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কি হয়েছে আপনারা আমি মনে করাই দেই। আমাদের এই অভ্যুত্থানের পরে কে সরকার চালাবে এবং এই সরকার চালানোর পরে কি হবে, সেই এক ব্যক্তির জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। বলেন কার? শাহাবুদ্দিন সাহেবের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে, উনি রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতিতে গেছেন। আচ্ছা, সেখানে আসছি আমি। শাহাবুদ্দিন সাহেবের শুধু একটা মাত্র পার্ট ছিল যে উনি আবার পূর্বের পদে ফেরত যাবেন, এইটুকু অসাংবিধানিক। বাট তাকে যে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিছে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করছে, সব সাংবিধানিক। না, সব সাংবিধানিক। শুধু তাকে ফেরত যাওয়াটা, শুনেন, ফেরত যাওয়াটা কেন? ফেরত যাওয়াটার সাথে আমার রাষ্ট্রের কোনো হ্যাম্পার হয় না। 3 দলীয় রূপরেখা, সমস্ত রাজনীতির একত্রে, আচ্ছা ঠিক আছে, ওনাকে ফেরত দেওয়া যাবে। আমাদের দেশের আমি এবার এই সিচুয়েশন মিলাই, জনাব রাজ্জাকি সাহেব, আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী পালায়ে গেছে, সরকার প্রধান এখন কে হবে? সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তিনি হচ্ছেন অমুক লোক হবেন। এই একটু জায়গায় সংবিধানের ব্যত্যয় হয়েছে, এটা আবার পরে সংবিধানে ঠিক করেও নেওয়া যাবে। এটা এমন কিছু জিনিস না। নির্বাহীর দায়িত্ব পালন করবেন জি, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান নির্বাহীর পার্থক্য কি? প্রধানমন্ত্রীর দায়িত্ব আর প্রধান নির্বাহীর দায়িত্ব। আপনি ইউনূস সাহেবকে কি প্রধানমন্ত্রী বলতে চান কিনা? আমি প্রধান উপদেষ্টাই বলতে চাই, নামে কিছু আসে যায় না। উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনি প্রধানমন্ত্রীর জায়গায় ঢুকাবেন কেমনে তাকে? ঢুকাইতেছি তো। উনি সরকার প্রধান, আপনি রিভলভারের বক্সে পিস্তল ঢুকাবেন কেমনে? না, তো আপনার সাথে তো আমি আইনি কুটতর্কে আমি যাব না, কিন্তু আপনি আমাকে এই কথা বলেন। দিস ইজ নট কুটতর্ক। আপনি আমাকে বলেন, আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা? প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী? কোন প্রধানমন্ত্রী, বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের কারো থেকে কম কিনা? আপনি না, আপনি অন্য প্রধানমন্ত্রী টানবো কেন? এটা বায়বীয় বিষয় না। আপনি যখন তুলনা করেন, আপনি তো একটা, হ্যাঁ, সরকারের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রীও সরকারের প্রধান নির্বাহী। সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস সাহেব হইলেন 106 ধারার বিধান মোতাবেক, জনগণের ম্যান্ডেট মোতাবেক প্রধান নির্বাহী, সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমি অবশ্য আচ্ছা, আমার নাম রাজ্জাকি, আমার নাম মহিউদ্দিন বললে কাজ হবে? না, সেইটা তো নামের ক্ষেত্রে ঠিকই আছে, মানুষের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু সরকার আপনি একজনকে বলবেন সে হচ্ছে প্রধান নির্বাহী। আমি তো বুঝি। আমি আপনাকে বলি সরকার প্রধান হিসাবে উনি কি পারেন না, যেটা মানে প্রধানমন্ত্রী হইলে তিনি পারতেন? আপনি বলেন তো কি পারেন না ডক্টর ইউনূস সাহেব? আপনি যেহেতু সে পূর্ণাঙ্গ সরকার এবং সরকার প্রধান, সুতরাং সংবিধান মোতাবেক, অর্থাৎ কোন সংবিধান?
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান মোতাবেক উনি ওনার মতো সব পারেন, যে কারণে উনি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন নিতে পারছেন এবং সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। আমার মনে হয় আলোচনাটা আমরা আলোচনাটা এখানে টু বি কন্টিনিউ রাখতে পারেনি যে 90 দিন বা 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, ওকে, এটা কেউ বলতে পারেনি। ওকে, আমরা টু বি কন্টিনিউটাকে আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে, যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল? মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি, সেখানে বলা হয়েছে এরকম যে ফাইনের যেদিন স্বাক্ষর হলো, স্বাক্ষরের পর আমরা এটাও শুনেছি যে সরকারের সাথে সরকার প্রতারণা করেছে কোন রাজনৈতিক দলের সাথে, এ কথাও শুনেছি। আবার ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে। মিন্স ঐক্যমত্য কমিশনের প্রধান যে একই ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের প্রধানও এবং আবার রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী। সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিচ্ছে তখন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরে তারা চলে গেছে, এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে, না ঘুরতে গেছে, না আবার আসবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের দায়িত্ব শেষ করেছে। এখন আসেন, দায়িত্ব শেষ করার পর যখন একটা প্রশ্ন আসলো যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলা পরে ছিল না, এই যে তাকে প্রতারণা বলা হয়েছে, সরকারকে বলুক, এটা তারা বলতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশন কমিশনরে যখন প্রতারক বলা হইলো, সরকারকে প্রতারক বলা হইলো, তখন কি করবে সে? তখন সরকার দুইটা অপশন বেছে নিল। দুইটা অপশন মানে কি, যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি। আপনার কেউ বলছে এটাকে আলটিমেটাম যদি ধরে, সেটা তাদের, এই যে ধরার ব্যাপারটা যার যার, উনি বলছেন আপনারা একটা সিদ্ধান্ত দেন, না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে। এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে, এই খোলা আকাশের নিচে 18 কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে, তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রতারণা করবে না তার কি নিশ্চয়তা আছে? তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো, তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনেই তো যাওয়া উচিত না। মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে নির্বাচন না গিয়ে কি অপশন আছে সেটা তো অন্য কথা। প্রতারক সরকারকে আরো 2 বছর থাকতে দেওয়া উচিত, তাই না? আমি একদিনও না, সরাই দিতে হবে তাকে। সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন? সবই তো সব। তাইলে আমাদের দায়িত্ব কি ছিল? 7টা মাস যখন আমরা একে একে বসলাম, 100% ব্যর্থ সরকার, এনজিও সরকার, তাকে যে কোনো কাজে লাগবে না, আমাদের ব্যর্থ। কিন্তু আমরা কি ঐক্যমত্যে যেতে পেরেছিলাম? না, আমাদের কাছে সরকার ব্যর্থ হইতে পারে, কিন্তু সেইটাই আমাদের কাছে বেস্ট চয়েস ছিল আসলে সেই মুহূর্তে। আমাদের কোনো উপায় ছিল না, কারণ হচ্ছে যে একটা দেশের সরকার পালায় গেছে, আমাদের কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস আমাদের একমাত্র উপায়। ইয়েস, এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল, এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয়, এই দুইটার মেয়াদ কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন? কখন বুঝলাম যে এটা আমাদের বেস্ট অপশন, এবং কখন বুঝলাম এই সরকার আমাদের কিন্তু অযোগ্য? আমরা মনে করছি এই সরকার আমাদের বেস্ট অপশন ছিল, পাশাপাশি আমরা এও মনে করছি এই সরকারকে ইলেকশন দিতে হবে, এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না, একটুকে আমাদের চাওয়া ছিল। কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে, নিজে ইলেকশনে দাঁড়ায়, তার জন্য ইলেকশন সুষ্ঠু হয় নাই। আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না, দাঁড়ায় একটা ইলেকশন দিবে। আমরা বিভিন্ন রকম ওকালতি পেঁচে পড়ছি, আজকে এইটা কালকে সেইটা, ইলেকশন বারবার পিছায় গেছে, এটা আমরা চাই নাই। এই হচ্ছে সহজ। আচ্ছা, আপনি যদি মহিউদ্দিন ভাই প্রতারিত হন আমার কাছ থেকে, হ্যাঁ, না আমি প্রতারিত শব্দটা ইউজ করব না, আমি বলবো যে অযোগ্যতা, অসমানতা। হ্যাঁ, আমি তারেক সাহেবের কাছে আসবো। জি, হ্যাঁ, আমরা বলি, তারেক যদি আমার কাছে প্রতারিত হয়, কথার কথা বলছি, প্রতারিত হইলে এটা কি তার কোয়ালিটি যে আমাকে প্রতারণা করছে রাজ্জাকি সাহেব, নাকি ডিসকোয়ালিফিকেশন? আপনি বুঝতে পারবেন না কেন যে আপনার সাথে প্রতারিত হচ্ছে? না, আমি বুঝতে পারি না তা কিন্তু না, মানে আমি প্রতারিত হইলে আমি বুঝতে পারতাম, কিন্তু প্রতারণা শব্দটা আপনি ব্যবহার করতেছেন, আমি ব্যবহার করতেছি না। তারেক সাহেব কি ব্যবহার করতেছে, তারেক সাহেব কি করতেছে সেটা তারেক সাহেবের কাছে একটু জানি। জনাব তারেক, আপনি এই তারেক সাহেবকে আমি বলছি, হ্যাঁ জি, জনাব তারেকের কাছে একটু শুনি। জনাব তারেক এখানে বলতে চাইতেছিলেন, জনাব তারেক আপনি বলেন। জি, আমাদের কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই, বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের
বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্র দল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছো ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেই ভোটে বিশ্বাস করি, যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয়, আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না, এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন। দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই টক শোটি দেখলেন। আজকের টক শোতে উপস্থিত ছিলেন খালিদ মহিউদ্দিন, তারেক রহমান এবং আরেকজন স্পেশাল অতিথি। প্রিয় দর্শক, এই টক শোতে যে আলোচনাগুলি হলো, এই আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনে নির্বাচন খুবই কাছাকাছি। বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে মানুষ খুবই উদ্বিগ্ন। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ আসলে কী চায়? বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক, বাংলাদেশের রাজনীতির ধারা ভালো কিছু হোক, কিন্তু সেটি কি হচ্ছে? এখন এই বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো দিন আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের উচিত ভালো একজন নেতাকে সিলেক্ট করা, ভালো একজন নেতার পিছনে সাপোর্ট দেওয়া, ভালো মানুষকে উৎসাহিত করে তাদেরকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা। প্রিয় দর্শক, আমরাই পারি আমাদের ভোট দ্বারা এই বাংলাদেশটাকে একটি ভালো জায়গায় পৌঁছে দিতে। আমরা যদি একজন ভালো মানুষকে ভোট দিই, তাহলে সে কিন্তু সমাজের ভালো কাজগুলি করবে, এবং সে যদি সমাজের ভালো কাজগুলি করে, তাহলে কিন্তু আমাদের এই সমাজটি পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা কিছু নেশাখোর, বাবাখোর, মদখোর, এই টাইপের লোকজনকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সাধারণত সাপোর্ট অনেকে দিতে চায় না মন থেকে, বাট দিতে হয়। তো এরকম লোকজনের কাছ থেকে আমরা দূরেই থাকবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
হাজারে কখন